তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকায় এসেছেন। তাকে রিসিভ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক, এই চারজন গেছে ওই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করার জন্য। ব্যাপারটা একদিক থেকে খুব একটা বড় কিছু না, আরেক দিক থেকে বড় এই জন্য যে বিএনপি সরকারের যত কর্মকাণ্ড দেখছি, তত বিএনপিকে নিয়ে আমাদের যেসব সন্দেহ ছিল সেগুলোই কেবল আরও শক্তিশালী হচ্ছে এবং বিএনপির প্রতি দরদ দেখানোর কোনো কারণ আমার আছে কি না এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু সার্বিক পরিস্থিতিতে আমি যেহেতু বাংলাদেশে মোটামুটি বিএনপি আওয়ামী লীগ এই দুই দলের সাপোর্টার, যেখানে 70 থেকে 80% মানুষ, তাদের অংশগ্রহণে একটা গণতান্ত্রিক সরকার হলে ভালো হয় বলে মনে করি। সেজন্য বিএনপি সরকার নিয়ে আমি মাঝে মধ্যে আলোচনা করি। দেখুন, বিএনপি সরকারের যে কোনো স্মার্ট কাজ নাই এ পর্যন্ত, সেটা কিন্তু বলা যাবে না। তাদের 2-3টা কাজ খুবই স্মার্ট। তারা যেইভাবে তেলের দাম বাড়ালো, জনরোষ এড়িয়ে, আগে কৃত্রিমভাবে সংকট তৈরি করে, তারপরে আবার তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিল। যে কোনো রাজনৈতিক সরকারের এই দামগুলো বাড়ানো প্রয়োজন হয় মাঝে মাঝে, আর বিএনপি সরকারের জন্য তো আসলে এই দাম বাড়ানো একেবারে ফরজ। যেভাবে রাষ্ট্রের কোষাগার ইউনুস চুরি করে নিয়ে চলে গেছে, তারপর বিএনপি এখন তারা দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে, তাদের তো জনগণকে কিছু করে দেখাতে হবে। সেই দিক থেকে বিএনপি এটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। আবার সীমান্তে হত্যার নতুন তারা সংজ্ঞা বের করেছে, যেটাকেও আমি সমর্থন করেছি। এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা এখনো প্রকাশ হয়নি। এই কাজগুলো বিএনপির, আমি বলবো যে তারা বুদ্ধিমানের মতো কাজ করেছে। কিন্তু এই তেলের দাম বাড়া কিংবা বিদ্যুতের দাম বাড়া, এর ফলে মানুষের নিত্যদিনের জীবনের কি ধরনের কষ্ট বাড়বে, সেটা বিএনপি সরকার খুব একটা আমলে নেয়নি। এটা কিন্তু আবার একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে বিএনপি সরকারের এটা একটা বেসিক পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার সবসময় জনগণের কষ্টটাকে, বিশেষ করে দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের কষ্টকে সামনে রেখে, তাদের কষ্ট যাতে কম হয় সেগুলা চিন্তা করে কিন্তু শেখ হাসিনার সরকার নানাবিধ ডিসিশন নিত। এখন বিএনপি সেগুলো চিন্তা করছে না। বিএনপি চিন্তা করার তার সুযোগও কতটা সেটাও দেখতে হবে, তার তো সরকার চালানোর জন্য টাকা দরকার। আর জনগণ বিএনপির প্রতি এখনই যে কোনো ক্ষোভ প্রকাশ করছে না, এটা আমি মনে করি প্রধানত একটা অংশ তো ক্ষোভ দেখাবে না, কারণ হলো যে তারা ডিসিশন নিয়েছে, তারা পেটে রশি বেঁধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করবে, পাকিস্তান পন্থাকে তারা উজ্জীবিত করবে, পুনরুজ্জীবিত করবে, এবং এটা করতে গিয়ে যদি না খেয়ে মরেও যেতে হয়, তারা মরে যেতে রাজি। আরেকটা অংশ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা লজ্জা পাচ্ছে এই জন্য যে তারা ভেবেছিল যে শেখ হাসিনার সরকার তো দীর্ঘদিন আছে, মনে হয় আরও দ্রুত উন্নতি করা সম্ভব। কারণ জঙ্গিরা, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থান যেসব অপপ্রচারকারী করেছিল, তারা বারবার বলছিল যে শেখ হাসিনা সরকার প্রচুর দুর্নীতি করছে, প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করছে। পরবর্তীতে আমরা নানানভাবে দেখিয়েছি
এবং এটা এখন প্রমাণিত। যদিও আমার এই এই লেকচারগুলো শ্রোতা ছাড়া বাইরের শ্রোতারা এগুলা কতটা শোনে বা এগুলা তথ্য উপাত্ত ঘেঁটে দেখে সেটা এখনও আমরা পুরোপুরি জানি না। কিন্তু আপনার বর্তমানে অনলাইনের যুগে পাবলিক ডোমেইনে যথেষ্ট তথ্য আছে, যেটা আপনি নিজে বিচার বিশ্লেষণ করে সেই তথ্যগুলো আওয়ামী লীগ সরকারেরও দেয়া না, কোনো বাংলাদেশেরও দেয়া না। এগুলো এখন ইন্টারন্যাশনাল ডোমেইনে পাওয়া যায়। সবাই যদি আমরা সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা যে সরকার চালিয়েছিল, বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার পরে এই সরকারের তুলনামূলক দুর্নীতি সবচেয়ে কম ছিল বা এই সরকারগুলির। অথচ দুর্নীতি করে কিন্তু টাকা পাচার করে কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করা হয়েছিল। তো এই অবস্থা তো এই মানুষগুলা দেখতে পাচ্ছে, তাই না? তারা কিন্তু মগজ ধোলাইকৃত হয়ে 24-এর জঙ্গি উত্থানে সমর্থন দিয়ে এখনই তারা বিএনপির দেয়া এইসব কষ্ট তারা মেনে না নেওয়া ছাড়া আসলে তারা কোনো উপায় দেখছে না। এটা তাদেরকে বোকা বানিয়েছে। তারা কিভাবে এখনই সেটার প্রতিক্রিয়া দেখাবে। আর একটা অংশ আছে, তারা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক। তারা যথেষ্ট ক্ষুব্ধ এইসব ডিসিশনে। তারা জানে তারা যে কোনো সুযোগ পেলে কিন্তু রাস্তায় নেমে আসবে বিএনপি সরকারকে নামিয়ে ফেলার জন্য। ফলে বিএনপি যেটা স্মার্ট ডিসিশন হিসাবে নিয়েছে, সেটাতে যে জনক্ষোভ বা জনবিক্ষোভ দেখছে না, সেইটাতে বিএনপির কি আসলে তুষ্ট হওয়ার কোনো কারণ আছে? আমার মনে হয় নাই, এবং আমার এটাও মনে হয় যে বিএনপির নেতারাও সেটা জানে। ফলে জনগণের কোনো দিকে মানে মানুষের উপর কনফিডেন্স আনার জন্য তারেক রহমানের সরকার যেই কাজগুলো করছে সেগুলো এখন মানুষ কিন্তু আর বেশি নিচ্ছে এমন প্রমাণ আমরা দেখছি না। প্রথম তারেক রহমান মানুষের মন জয় করার জন্য ওনার পোশাকের যে পরিবর্তন, অর্থাৎ উনি যে সাদাসিধে পোশাক পরছেন, উনি হাঁটছেন, উনি গাড়ি চালাচ্ছেন, উনি স্ত্রী আর মেয়েকে নিয়ে সিনেমা দেখছেন, নাটক দেখছেন, এই জিনিসগুলো একটা ওয়েব উনি তৈরি করেছিলেন, সেটা চলে গেছে। আরেকটা জিনিস উনি করছেন যে উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নতুন করে বাংলাদেশের সামনে পরিচিত করাচ্ছেন। ওনার পোশাক আশাক চালচলন এগুলো মানুষের মধ্যে এক ধরনের পজিটিভ রিয়াকশন তৈরি করেছিল, কিন্তু জিয়াউর রহমানকে আমার মনে হচ্ছে না উনি কোনোভাবেই কিন্তু পুনরুদ্ধার করতে পারছেন। অর্থাৎ জিয়াউর রহমানের যে একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল, বিশেষ করে জিয়াউর রহমানের শাসনের পর এবং এরশাদ খালেদা জিয়ার এই সরকারগুলো বাংলাদেশে ধারাবাহিকভাবে থাকাতে জিয়াউর রহমানের একটা কিন্তু ইমেজ তারা তৈরি করেছিলেন। জিয়ার বহুদলীয় গণতন্ত্রের মধ্যে ফিরে এসছে জামাত, বিভিন্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দল, যারা কোনোভাবেই গণতান্ত্রিক কোনো সমাজে যাদের আসলে রাজনীতি করারই কোনো অধিকার থাকে না, সেই দলগুলো ফিরে এসছে। আবার জিয়াউর রহমান একটা সংজ্ঞা দিয়েছেন যে তিনি বাঙালি জাতীয়তাবাদ মানেন না, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সেখানে তিনি এটা ব্যাপকভাবে মানুষকে বোঝানো হয়েছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু জিয়াউর রহমানের এই বক্তব্য কিন্তু অনেকটা প্রভাবিত করতে পেরেছে। অনেক চালাক চতুর মানুষ এটা বাংলাদেশের মানুষকে গিলিয়েছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের সব মানুষকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে পাহাড়ের মানুষদের কথা বলা হতো। পাহাড় বা বিভিন্ন আমাদের দেশে যে উপজাতি বা বিভিন্ন মাইনরিটি যে সোসাইটিটা আছে, তাদেরকে তো আবার উপজাতি, জাতি, নৃগোষ্ঠী বিভিন্নভাবে আমরা বিতর্ক করি, বাট সত্য কথা হলো তারা মাইনরিটি। এদেরকেও বাংলাদেশি হিসাবে সম্মান পাচ্ছে, এইটা বলা হয়েছে জিয়াউর রহমানের সেই বাংলাদেশি গণতন্ত্রে। কিন্তু প্রকৃত সত্য হলো জিয়াউর রহমান পাহাড়ে সবচেয়ে বড় অশান্তি তৈরি করেছিলেন সারা বাংলাদেশ থেকে। ভূমিহীন দরিদ্র বাঙালিদের তিনি পাহাড়ে বসতি স্থাপন করে মূলত সে যে আমাদের পাহাড়ে যে মূল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল শান্তি বাহিনী আর বাংলাদেশ মিলিটারির মধ্যে, সেইটা জিয়াউর রহমান তৈরি করেছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু 1996 সালে শান্তি চুক্তির মাধ্যমে
জিয়াউর রহমানের তৈরি করা এই 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 সমস্যা শেখ হাসিনা কিন্তু নিরসন করেছিলেন। শেখ হাসিনা যদি সত্যি সত্যি তিনি বাংলাদেশি বলতে তার এই যে অধ্যাপক এমাজউদ্দিনরা যেটা বুঝাইতো যে জিয়াউর রহমান বাংলাদেশি বলে কি বুঝিয়েছেন, সেটা যদি জিয়াউর রহমান মিন করতেন তাহলে তো তিনি এইভাবে এই সারা বাংলাদেশ থেকে সমতলের জনগণকে নিয়ে, ভূমিহীন জনগণকে নিয়ে পাহাড়ের জনবসতি তৈরি করতেন না, করে এই অশান্তিটা সৃষ্টি করতেন না। আর হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে জিয়াউর রহমানের বিভিন্ন ব্যবস্থা গৃহীত হওয়ার ফলে। এইটা বিস্তারিত হয়তো কোনো একটা আলাদা ভিডিওতে আমরা বলবো, কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এত ধরনের বঞ্চনা সয়েও আওয়ামী লীগকে সমর্থন করে। এর কারণ হলো যে জিয়াউর রহমান সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের হিন্দুদের। এরপরেও বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দুইটা চমক দিয়েছিলেন। এটা আবার তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছিলেন। বাংলাদেশের অনেক মানুষ সেগুলা গ্রহণ করেছে, সেগুলা গ্রহণ করে তৃপ্ত হয়েছে। তবে এটাও দুঃখের বিষয় যে আওয়ামী লীগের 17 বছর কম ধারাবাহিক শাসনের ফলেও জিয়াউর রহমানের এই যে দুটো আমি বলবো যে চমক, অন্তঃসার শূন্য, কোনো সাবস্ট্যান্টিভ পরিবর্তন ছাড়া, কোনো ধরনের আপনার গুড ইন্টেনশন ছাড়া, সৎ উদ্দেশ্য ছাড়া করা ছিল, এই ব্যাখ্যাটা কিন্তু আওয়ামী লীগের সরকার কিন্তু তৈরি করতে পারে নাই। তৈরি করতে পারলেও কিন্তু বাংলাদেশের অনেক মানুষ বিএনপি থেকে সরে আসত। কিন্তু বর্তমানে তারেক রহমান যেভাবে জিয়াউর রহমানকে তুলে আনার চেষ্টা করছেন, ওনার পোশাক আশাক যেভাবে বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলেছিল, জিয়াউর রহমানকে তুলে আনার ইয়েটা আমার মনে হচ্ছে না এটা কোনোভাবেই মানুষকে প্রভাবিত করছে। তাহলে তারেক রহমানের হাতে থাকছেটা কি? তারেক রহমানের হাতে থাকছে উনি যেই কায়দায় ক্ষমতায় এসেছেন, তারেক রহমান যে ইলেকশনে ক্ষমতায় এসেছেন, এই ইলেকশন ভবিষ্যতে আমরা এগুলো আসলে এত বড় বড় সাবজেক্ট, এই একটা লেকচারে এগুলো মানে বললে ওটা নিয়েই বলতে হয়। আসলে ওই ইলেকশনটা ছিল বাংলাদেশের, আমরা যদি দেখি এইটার চেয়ে একটা খারাপ ইলেকশন পাওয়া যাবে, সেটা হলো 15ই ফেব্রুয়ারি নির্বাচন, যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন। যদিও উনি গুড ইন্টেনশন নিয়ে করেছিলেন যে ওনার একটা সরকার গঠন করে উনি আবার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে উনি কিন্তু আবার নতুন করে ইলেকশন দিয়েছিলেন। ফলে 15ই ফেব্রুয়ারির ইলেকশনটা খারাপ হলেও ওটাকে খারাপ দৃষ্টান্ত হিসেবে নেওয়া যাবে না। সেইভাবে যদি আমরা নেই, তাইলে এই 26-এ যে ইলেকশনে তারেক রহমানের সরকার ক্ষমতা এসছেন, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সমস্যা, আমি বলব মানে সবচেয়ে আসলে দুর্বল এবং প্রশ্নবোধক ইলেকশন হিসাবে থাকবে। এমনকি শেখ হাসিনা সরকারের যেসব ইলেকশন নিয়ে অনেক কথা বলা হয়, সেগুলোর চেয়েও এটা কিন্তু অনেক অনেক বেশি প্রশ্নবোধক ইলেকশন। এমন একটা ইলেকশনে তারেক রহমান সরকার গঠন করে উনি নানানভাবে চেষ্টা করছেন ওনার সরকারের স্থায়িত্ব রক্ষা করার জন্য। একটা তো হলো যে উনি ভারতের সহযোগিতায় এবং ভারতের আশ্বাসে যে ক্ষমতায় এসছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তখন উনি বাংলাদেশে আসার পর ভারত যে ধরনের চিঠিপত্র তারেক রহমানের কাছে লিখেছে, বা যে ধরনের আমি বলবো যে ভারতীয়রা সঠিকভাবে বাংলাদেশের সিচুয়েশন অধ্যয়ন না করে তারা তারেক রহমানের প্রতি অনেক বেশি আপ্লুত হয়েছিল। সে আপ্লুত হওয়ার ঘোর তাদের বেশি দিন থাকবে না, সেটা আমাদের মনে হয়েছিল। আমার মনে হয় এতদিনে সেই ঘোর কিছুটা কেটে গেছে। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হয়েছেন 4 মাস, উনি কোনো বিদেশ সফর করেন নাই। উনি কোন দেশ কিভাবে সফর করবেন এটা নিয়েও আমার মনে হয় ওনার মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে। এখন শোনা যাচ্ছে উনি মালয়েশিয়া যাবেন। তো কোনো জায়গায় কিন্তু তারেক রহমান সরকারের কোনো ম্যাচুরিটি নাই। ওই তেলের দাম বাড়ানো, আর বিদ্যুতের দাম বাড়ানো, আর সীমান্ত হত্যার ব্যাপারে নিজেদের ব্যাখ্যা দেয়া, এই 3 জায়গায় আমি বলবো যে ওস্তাদ কাজ করেছেন যে তারেক রহমানের সরকার। আর কোথাও কিন্তু তার কোনো ধরনের আমরা কোনো আত্মবিশ্বাস দেখি না। সবচেয়ে বড়
হতাশাব্যঞ্জক হলো তারেক রহমান যে এসে বলেছিলেন তার একটা প্ল্যান আছে। এতদিনে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ওনার আসলে কোনোই প্ল্যান নাই। ওই সময়ে ওনার যারা বক্তৃতা বা উনি যাদের থেকে বুদ্ধি নেন বা নিজের মাথার বুদ্ধি দিয়ে উনি এমন একটা চাতুর্য করেছেন যে প্ল্যান একটা আছে বলে ওই দিনটা কোনো রকম উনি পার করেছেন। কিন্তু গত 4 মাসে দেখা যাচ্ছে যে ওনার আসলে কোনোই প্ল্যান নাই। কিছু প্ল্যান উনি শেখ হাসিনা সরকার থেকে নকল করেছিলেন। আর বিদেশে আজকে যেটা বললাম যে তারেক রহমান সরকারের সব পুরো ফরেন মিনিস্ট্রিকে পাঠিয়ে দিয়েছেন তুরস্কের ফরেন মিনিস্টারকে রিসিভ করার জন্য। আমরা জানি তুরস্ক বাংলাদেশে অনেক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে, বিশেষ করে বাংলাদেশের জঙ্গি মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের উপর, এবং সেটার সাথে তারেক রহমানের একটা বাধ্যবাধকতা আছে তার সরকারের। কিন্তু এটা তো এমন নয় যে বাহিরে থেকেও এইভাবে জিনিসটাকে দেখাতে হবে। আমাদের সবসময় ছিল যে নিয়ম ছিল যে বাইরের দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী আসলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে এটা রিসিভ করে, এটাই আমরা প্র্যাকটিস করি। অন্যান্য দেশে সেটা করে না। ভারতে যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যায় তাহলে তারা, আমি যতদূর জানি যে ভারত তাদের ফরেন মিনিস্ট্রির একজন ডিজিকে দিয়ে রিসিভ করে, বড় জোর ফরেন সেক্রেটারিকে দিয়ে, যাদের যার যার এস্টাবলিশ নিয়ম আছে। কিন্তু আমাদের যে নিয়ম আছে সেটা সবসময় একটু উপরের দিকে। এই জন্য আমরা দেখি যে আমরা বিদেশি কোনো সরকার প্রধান আসলে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে রিসিভ করে, আর বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান আসলে আমাদের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান দুইজন যায়। অন্যান্য দেশের নিয়মগুলো একটু নিচের দিকে, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জন্য ভারতে গেলে দেখা যায় যে ভারতের কোনো মন্ত্রী তাকে রিসিভ করছে। আবার এগুলো মানুষ যেহেতু জানে না, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে নানান টক শো হয়, ইউটিউবে ভিডিও হয়, ফেসবুকে পোস্ট হয়। আসলে মানুষ নিয়মগুলো জানে না। এক এক দেশ এক এক রকমভাবে নিয়ম পালন করে, এবং যারা বেশিরভাগ দেশ এই নিয়মগুলো ভাঙে না, আবার কোনো কোনো ক্ষেত্রে ভাঙে, কিন্তু একটা নিয়ম থাকে। আমাদের নিয়মটা হলো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাইরের দেশের পররাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করে, কিন্তু কখনো এইভাবে পুরো ফরেন মিনিস্ট্রি গিয়ে রিসিভ করে না। এটাকে আমি বলছি যে এটা জিনিসটা ছোট ক্ষুদ্র একটা জিনিস, কিন্তু তারেক রহমান সরকারের সবগুলা জিনিস আমরা যদি দেখি যে ওনারা কিভাবে পররাষ্ট্রনীতি ম্যানেজ করছেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত 3-4 মাসের কাজকর্ম, কোনো ধরনের আপনি যদি তাদের কার্যক্রম যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে একটা রুটিন সরকার চলছে। রুটিন সরকার কী রকম, যেগুলো 91 সালে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল শাহাবুদ্দিনের, 96 সালে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল হাবিবুর রহমান শেলির, 2001 সালে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল লতিফুর রহমানের। এই 3টা তত্ত্বাবধায়ক সরকার যেভাবে কাজ করত, শুধু রুটিন কাজগুলা, এই তারেক রহমানের সরকার ওই রুটিন কাজগুলা করছে, আর কিছু পাবলিসিটি কাজ করছে। আরও বড় বড় তত্ত্বাবধায়ক সরকার যেগুলো ছিল, তত্ত্বাবধায়ক বা ইন্টারিম বলেন, যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারা তো অনেক কাজ করেছে। আর একটা হলো যে ইউনুসেরটাকে অবশ্যই তারা অনেক নেগেটিভ কাজ করেছে, অর্থাৎ তারা লুটপাট খুন খারাপি এগুলাতে ব্যস্ত ছিল। তো তারেক রহমান সরকার কি ওই যে 3টা সরকারের কথা বললাম, 91, 96, 2001-এর, তাদের মতো রুটিন কাজ করে উনি 4 মাস কাটিয়ে দিলেন, আর কিছু পাবলিসিটি করলেন। এইভাবে তারেক রহমানের সরকার যদি 5 বছর বাংলাদেশের সরকার চালায়, বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হবে, বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনার কি অবস্থা হবে? এমনিতেই এই সরকারটাকে দেখে মনে হয় না যে বাংলাদেশ একটা 53-54 বছরের পরিণত দেশ। মনে হচ্ছে এই দেশটা সদ্য স্বাধীন হয়েছে, অর্থাৎ 2024-এর জঙ্গিরা যা বলে যে দেশকে স্বাধীন করেছে, অর্থাৎ সেই জায়গায় একটা নড়বড়ে অবস্থা থেকে তারা শাসন করছে। অথচ এই দেশটাকে শেখ হাসিনা 17 বছর কত বলিষ্ঠ একটা জায়গায় নিয়ে গেছিলেন। বিদেশি কোনো অতিথি আসা, শেখ হাসিনার বিদেশে যাওয়া, এগুলোর একটা বিশেষ পরিণত আপনার আবহ তৈরি করা হয়েছিল, যেটা পুরোপুরি ম্যাচিওর, সেগুলোও কিন্তু ভেঙে গেছে। তাহলে আমরা তারেক রহমান সরকার থেকে পাচ্ছিটা কি, এবং তারেক রহমান সরকারই বা এই দশাটা কিভাবে সারভাইভ করবেন? আমার মনে হয় তারেক রহমানের একমাত্র সারভাইভালের উপায় ছিল আওয়ামী লীগের সাথে সমঝোতা করা। আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করে নেক্সট ইলেকশনটা সম্পূর্ণরূপে
তারা দুই দল বসে ঠিক করা যে এই ইলেকশন কেউ ম্যানিপুলেট করবে না এবং আনম্যানিপুলেটেড এবং সুষ্ঠু ইলেকশনে যারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র চালাবে। এটা তো আসলে বিএনপি আওয়ামী লীগ যদি স্ট্রংলি যদি কমিটেড হয় এই ধরনের একটা ব্যবস্থা তারা করতে পারে। অতীতে হয় নাই, সেগুলোও কিন্তু তারেক রহমানদের ভুলে হয় নাই। তারেক রহমান 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানোর জন্য বিএনপি সরকার দায়ী পুরোপুরি। আমি তারেক রহমানকে পার্সোনালি আর দায়ী করছি না, যেহেতু উনি এখন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকেও দায়ী করছি না, তর্কের খাতিরে। আসলে আমি তর্ক মানি কি, পুরনো ঘাগুলা তো তুলে দিলে লাভ নাই আসলে, তাই না? তারেক রহমান কিভাবে এই মামলা থেকে রক্ষা পেয়েছেন এটা তো তারেক রহমান জানেন। আমি ধরে নিচ্ছি এদের দায় নেই, কিন্তু বিএনপি সরকারটা তো তখন দায়, না হলে তো তারা জজ মিয়া নাটক করতো না। তারপরে ইলেকশন ম্যানিপুলেশনের জন্য যে চেষ্টা 2006 সালে বিএনপি করেছিল সেটা কিন্তু এই অর্থাৎ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যেটা এখন আমি বলছি সেটা নষ্ট হওয়ার জন্য কিন্তু বিএনপি দায়ী। আওয়ামী লীগেরও দায় আছে। আওয়ামী লীগ সেই জিনিসগুলা তারা যেভাবে চেয়েছিল আমি সেটারও একটা বৈধতা আমি আছে মনে করি, কিন্তু সেটা এক্সিকিউট করার জন্য যে ধরনের প্রজ্ঞা, চিন্তা ভাবনা, সমাজকে সচেতন করা, সেই জায়গাটায় কিন্তু আওয়ামী লীগ যায় নাই। ওই জায়গাটা যাওয়া খুব দরকার ছিল। এটা নিয়ে আমি আসলে আলাদা একটা লেকচার দিব, কারণ শেখ হাসিনার নির্বাচনগুলোকে আমি সমর্থন করি 100%। শুধু এই লেকচারটাতে করছি না, সমর্থন করি, কিন্তু কিভাবে সেগুলো করা উচিত ছিল, কোন ধরনের জনমত গঠন করা উচিত ছিল, সেটা নিয়ে একদিন হয়তো ভিন্নভাবে বলবো। কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, দ্বিদলীয় নির্বাচনী ব্যবস্থা কার্যকর না হওয়ার জন্য বিএনপিকে কিন্তু দায়টা নিতে হবে। সেই সব দায় যদি মেনে নিয়ে এই যে কিছুদিন তুরস্কের কাছে, কিছুদিন ভারতের কাছে, কিছুদিন ইউনুসের কাছে, কিছুদিন খলিলের কাছে, মানে যে পররাষ্ট্রমন্ত্রী খলিল, কিছুদিন আমেরিকার কাছে, এদের কাছে আশ্রয় না আছে, এদের কাছে নিজের সুরক্ষা না আছে, তারেক রহমান যদি সত্যি সত্যি বাংলাদেশের মানুষের কাছে সুরক্ষা চায় এবং দ্বিদলীয় শাসন ব্যবস্থায় ফিরে আসার চেষ্টা করে, আমি মনে করি যে তারেক রহমানের লিগেসি অনেক দূর গড়াবে এবং তার যা বদনাম আছে এ পর্যন্ত রাজনৈতিক নেতা হিসেবে সেগুলো উনি কাটিয়ে উঠতে পারবেন। আমি জানি আমি